ভ্রমণপ্রিয় বাঙালির এক অন্যতম পছন্দের ডেস্টিনেশন লেকের জেলা নৈনিতাল। তবে আজকের গল্পটা একটু আলাদা। আজকের ভিডিওতে থাকছে এক ট্রেন জার্নির অভিজ্ঞতা। যাব হাওড়া থেকে কাঠগুদাম, যেখানে থাকছে ৬৯টা স্টেশনের গল্প, যাকে আজ নতুন রূপে চিনব। ভারতের প্রথম প্রেসিডেন্টের জন্মস্থান সিওয়ান জাংশন স্টেশনে। এই জায়গায় কিন্তু ক্ষুদিরাম বসুকে ধরেছিল ব্রিটিশরা। এই শহর বুদ্ধদের কাছে খুবই জনপ্রিয় শহর। তাহলে মোট ১৫১৯ কিলোমিটারের জার্নির জন্য রেডি হয়ে যান, যার প্রথম পর্ব একটা ছোট্ট ট্রেন জার্নির মাধ্যমে বালি থেকে হাওড়া পর্যন্ত। গুড ইভিনিং, নমস্কার। আমি অভিক, আপনাদের হোস্ট। আর ট্রাভেল ডেস্টিনেশন উইথ অভিক পরিবারের পক্ষ থেকে একটা সম্পূর্ণ নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আমি আছি হাওড়া স্টেশনে। অনেক দিন চ্যানেলে কোনো ট্রেন ব্লগ আসছিল না, আজকে আবার একটা ট্রেন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমরা যাত্রা করছি 13019 আপ হাওড়া থেকে কাঠগুদামগামী বাগ এক্সপ্রেসে, যা প্রতিদিন রাতে 9:45-এ হাওড়া থেকে ছেড়ে পরের দিন সকালবেলা 9:30টার সময় গিয়ে কাঠগুদামে পৌঁছাবে। হাওড়া থেকে কাঠগুদাম অবধি যাত্রাপথে এই ট্রেনে আছে 2টো এসএলআরডি, 6টা জেনারেল কোচ, 6টা স্লিপার কোচ, 3টে থার্ড এসি কোচ, একটা সেকেন্ড এসি কোচ। হাওড়া থেকে কাঠগুদাম অবধি এই ট্রেন মোট যাত্রা করবে 1545 কিলোমিটার। আজকে আমাদের বার্থ হচ্ছে B215। আর আজকের যাত্রাপথে আমার সঙ্গী হচ্ছে, দেখাচ্ছি। তাহলে একটা এক্সাইটিং ট্যুর হতে চলেছে, তাই তো? একদম। কিন্তু টিকিট কিন্তু কি অবস্থা আমাদের, আর বলো না, রেল দুজনের পয়সা নিয়ে একজনের সিট দিয়েছে। কিছু করার নেই। এগুলো ঠিক হচ্ছে না। এসিতে আর এসি যাওয়া খুব কষ্ট, খুব কষ্ট, খুব অন্তরে লাগে। ঘড়িতে কাঁটায় কাঁটায় 9:47। নির্ধারিত সময় থেকে 2 মিনিট বিলম্বে হাওড়া স্টেশন থেকে যাত্রা শুরু করলো 13019 আপ হাওড়া কাঠগুদাম বাগ এক্সপ্রেস। যে কোনো ট্রেন জার্নিতেই ট্রেনের বাথরুমটা কেমন সেটা দেখাটা খুব গুরুত্বপূর্ণ। তো চলুন দেখে নিই। একটা ফ্যান আছে, পুরনো আইসিএফ রেক, ইন্ডিয়ান স্টাইল টয়লেট, আয়না পরিষ্কার ঝকঝকে, সিঙ্ক পরিষ্কার। খালি রেকটা হচ্ছে আইসিএফ, এটাই একটা প্রবলেম, বাকি সব ঠিকঠাক। আর খানিকক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে দেখা হলো 13018 ডাউন আজিমগঞ্জ থেকে হাওড়াগামী গণদেবতা এক্সপ্রেসের সঙ্গে। হাওড়া থেকে পথ চলা চালু করে এই মুহূর্তে 18 কিলোমিটার পথ অতিক্রান্ত। আমরা এসে পৌঁছেছি আমাদের প্রথম কমার্শিয়াল স্টপেজ শ্রীরামপুরে। এখানে ঢোকার কথা ছিল হচ্ছে 10:08, গাড়ি ঢুকেছে 10:16-তে। গাড়ি কিন্তু এখানে 8 মিনিট লেট আছে। 1755 থেকে 1835 অবধি এই শ্রীরামপুর কিন্তু ডাচদের অধীনে ছিল, এবং তখন কিন্তু এই শ্রীরামপুরের নাম ছিল ফ্রেডরিক নগর। এটা কতজন জানেন আমি জানি না, যারা জানেন না তাদের জন্য ইনফরমেশানটা আমি দিলাম। পরবর্তী স্টপেজ ব্যান্ডেল। আর এই শ্রীরামপুর থেকে ব্যান্ডেল অবধি আমরা অতিক্রম করব মোট 20 কিলোমিটার। থাকছে 7টা ইন্টারমিডিয়েট স্টেশন। হাওড়া থেকে পথ চলা চালু করে এই মুহূর্তে 38 কিলোমিটার পথ অতিক্রান্ত। আমরা এসে পৌঁছেছি আমাদের গাড়ির সেকেন্ড কমার্শিয়াল স্টপেজ ব্যান্ডেল জাংশন স্টেশনে। এখানে কিন্তু ব্যান্ডেল কাটোয়া লাইন এবং ব্যান্ডেল হাওড়া বর্ধমান লাইনের মিটিং হয়। নির্ধারিত সময় থেকে 6 মিনিট বিলম্বে ব্যান্ডেল থেকে যাত্রা শুরু করলো বাগ এক্সপ্রেস। আর ভিডিও বাড়াচ্ছি না, রাত্রির হয়ে গেছে, বিশেষ কিছু দেখাতে পারছি না। আর নেক্সট যেটা, সেটা হচ্ছে আমরা তো আরএসএ সিটে যাচ্ছি, সেটা আপনাদেরকে বলেছি B215 আমাদের বার্থ। তো 12 আর 13, এই 11 আর 12 এই দুটো বার্থে কিন্তু অ্যাবসেন্ট আছে B2তেই। তো এখান থেকে জেসিডি অবধি ওই বার্থটা পাওয়া গেছে, তো ওটাই জেসিডি অবধি শুয়ে যাবো। তারপর ওখান থেকে সমস্তিপুর অবধি আমার বার্থটা বুকিং আছে। দেখা যাক কালকে কি ব্যবস্থা হয়। আপাতত যতটুকু সময় পারি একটু ঘুমিয়ে নিই। দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং। ঘড়িতে এই মুহূর্তে 6:51। আমি আছি বিহারের দিনকার গ্রাম সিমরিয়া বলে একটা স্টেশনে। গাড়ি কিন্তু আমাদের বিফোর টাইম চলছে, মানে আমি খুব অবাক। আমি এক্সপেক্ট করিনি যে বাগ এক্সপ্রেস বিফোর টাইম চলতে পারে। যাই হোক, দেখে ভাল লাগলো। এই বাগ এক্সপ্রেস মোট 5টা রাজ্যকে সংযুক্ত করে, যা হলো পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড। সকাল সকাল এক কাপ চা না হলে ঠিক ব্যাপারটা জমে না।
যাই হোক, ট্রেনে চা নিয়েছি, বললো তো ভালো চা, বললো যে খেলে একবার খেলে আরেকবার খেতে ইচ্ছা করবে, দেখি কীরকম টেস্ট। পাতলা, তবে ট্যালট্যালে জলের মতো না, মানে আইআরসিটিসির চায়ে যেটা আমরা বেসিক্যালি দেখে থাকি যে একদম পাতলা টলটলে জলের মতো, কিচ্ছু খেতে নেই, ইচ্ছা করবে না একবার খেলে, বাট এটা কিন্তু মোটামুটি খেতে ইচ্ছা করবে। হাওড়া থেকে পথ চলা চালু করে এই মুহূর্তে 460 কিলোমিটার পথ অতিক্রান্ত। আমরা এসে পৌঁছেছি আমাদের গাড়ির 20তম স্টপেজ বারাউনি জাংশন স্টেশনে। এই বারাউনিতে কিন্তু আইওসিএল বা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের একটা রিফাইনারি আছে, সেই কারণে বারাউনি বিখ্যাত। আরেকটা হচ্ছে এখানে একটা থার্মাল পাওয়ার প্রজেক্ট আছে, এই কারণেও কিন্তু বারাউনি বিখ্যাত। বারাউনি বিহারের ওয়ান অফ দ্য বিগেস্ট ইন্ডাস্ট্রিয়াল হাব। যাই হোক, এখানে ঢোকার কথা ছিল 7টা 20-তে, গাড়ি ঢুকেছে 7টা 28-এ। গাড়ি কিন্তু এখানে 8 মিনিট লেট করে আছে, ছাড়ার কথা 7টা 30-এ। এবার দেখি কতক্ষণ স্টপেজ যায়। এই ট্রেনে অনবোর্ড ক্যাটারিং এবং ই ক্যাটারিংয়ের সুবিধা আছে। সকালবেলা যে চাটা খেয়েছিলাম না, সেটা ছোটো কাপের জন্য স্যাটিসফ্যাকশন হয়নি, যে কারণে আমরা এখন একটা বড় প্যাকেট পার্লেজি কিনেছি, আর তার সঙ্গে চা নিয়েছি বিস্কুট ভিজিয়ে ভিজিয়ে খাবো বলে। চন্দনদা বললো হ্যাঁ অভিক, ঠিক স্যাটিসফ্যাকশান এলো না, আর আমার তো আসেইনি। এখন বিস্কুটের প্যাকেট বার করছি, জমিয়ে খেতে হবে। এই প্যাকেটটা পড়েছে 30 টাকা, আর চা তো ট্রেনে অ্যাজ ইউজুয়াল 10 টাকা করে। বিস্কুট ভিজিয়ে খাওয়ার মধ্যে কিন্তু একটা অন্যরকম চার্মিং ব্যাপার আছে। ট্রেন জার্নিতে যেমন বিভিন্ন জায়গার বিভিন্ন রকমের খাবারের স্বাদ পাওয়া যায়, আর ঠিক একইভাবে দেখা যায় বিভিন্ন স্টেটের বিভিন্ন রকমের ল্যান্ডস্কেপ। আর এই কারণেই ট্রেন জার্নি আমার ভীষণ প্রিয়। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে দেখা হতে চলেছে দানাপুর থেকে ভোপালগামী সুপারফাস্ট এক্সপ্রেসের সঙ্গে। চলুন দেখাটা করে আসি। হাওড়া থেকে পথ চলা চালু করে এই মুহূর্তে 494 কিলোমিটার পথ অতিক্রান্ত। আমাদের গাড়ি এসে পৌঁছেছে নাজিরগঞ্জ বলে একটা জায়গাতে, আর এখানে কিন্তু গাড়ির 10 মিনিট ডিলে আছে, মানে 8টা 21-এ ঢোকার কথা ছিল, গাড়ি ঢুকেছে হচ্ছে 8টা 31-এ। দুনিয়া যাই হয়ে যাক না কেন, বিহার কিন্তু বিহারেই পড়ে আছে। আনরিজার্ভ টিকিট, ডেলি প্যাসেঞ্জার, কোনো রকম প্যাসেঞ্জারের কোনো অভাব নেই। এসি কোচ হোক, সেকেন্ড এসি, থার্ড এসি, যে সব জায়গাতে একই রকম অবস্থা। এদের এই অভ্যাসটা কিন্তু বদলালো না। যাকে নির্ধারিত সময় থেকে 15 মিনিট বিলম্বে নাজিরগঞ্জ থেকে যাত্রা শুরু করলো বাগ এক্সপ্রেস। হাওড়া থেকে পথ চলা চালু করে এই মুহূর্তে 509 কিলোমিটার পথ অতিক্রান্ত। আমাদের গাড়ি এসে পৌঁছেছে তার যাত্রাপথের 25তম স্টপেজ সমস্তিপুরে। নর্থ বিহারের থার্ড বিজিয়েস্ট স্টেশন পাটনা এবং কাটিহারের পরে। সমস্তিপুর 3টে জিনিসের জন্য বিখ্যাত, তার মধ্যে একটা তো আমাদের বাঙালিদের খুব প্রিয় জিনিস, সেটা হচ্ছে মাছ, তার সঙ্গে মাখানা আর পান। এই 3টে জিনিসের জন্য কিন্তু সমস্তিপুর খুব ফেমাস। যাই হোক, ট্রেন কিন্তু এখানে সেই 7 মিনিট মতো লেট আছে। গাড়ি খুব ভালো চলছে, গাড়ির ক্লিনিং খুব ভালো, গাড়ির সার্ভিসও কিন্তু খুব ভালো। আইসিএফ থেকে এলএইচবি হবে, এটাই হচ্ছে দেখার বিষয়। বাঙালির দুনিয়া যেখানেই যাক না কেন, মুড়ি পেলে ছাড়ে না। আমাদের ওই জন্য সকালবেলা ব্রেকফাস্টে হচ্ছে মুড়ি আর তার সঙ্গে ঝুড়ি ভাজা। বাদামটা ব্যাগে ঢোকাবো করেও ঢোকাতে ভুলে গেছি। এখন বাড়িতে ফোন করেছিলাম অর্পিতাকে, অর্পিতা বলছে তুমি সব নিয়ে গেছো, বাদামের প্যাকেটটা ফেলে গেছো। যাই হোক, মুড়ি ঝুড়ি ভাজা, আর ট্রেনে যে ভাইটা ডিউটি করছে ওরা আচারের তেল দিয়েছে, এই দিয়ে ব্রেকফাস্টটা সেরে ফেলি, বুঝলেন। হাওড়া থেকে পথ চলা চালু করে এই মুহূর্তে 523 কিলোমিটার পথ অতিক্রান্ত। আমরা এসে পৌঁছেছি পুষা রোড জাংশনে, যার বর্তমান নাম হচ্ছে ক্ষুদিরাম বসু পুষা রোড স্টেশন। এই জায়গায় কিন্তু ক্ষুদিরাম বসুকে ধরেছিল ব্রিটিশরা। উনি কিংসফোর্ডের গাড়িতে তো বোমা ফেলেছিলেন, এটা আমরা সবাই জানি, এবং তার ফলে দুজন ব্রিটিশ মহিলার মৃত্যুও হয়েছিল। সেই মুজাফফরপুর থেকে 25 কিলোমিটার খালি পায়ে হেঁটে এসে এখান থেকে ট্রেন ধরতে গিয়ে জল খাওয়ার সময় উনি কিন্তু ব্রিটিশের হাতে ধরা পড়ে যান। যাই হোক, গাড়ি ঢোকার কথা ছিল যে সময়ে, সেখান থেকে 3 মিনিট মাত্র লেট আছে গাড়ি এই মুহূর্তে। দেখা যাক আগে কীরকম চলে না চলে, গাড়ি কিন্তু খুব ভালো আসছে। এখানে অনবোর্ড ক্যাটারিং এবং ই ক্যাটারিং এই দুটো ফেসিলিটি আছে। তো ওই খোঁজ নিতে এসেছিলো যে বিভিন্ন ভেন্ডাররা থাকেন, তারা খোঁজ নিতে এসেছিলো যে
জিজ্ঞাসা করলাম আন্ডা থালি কত করে, তো বলছে 140 টাকা। এখন স্পেশাল লাগবে না, যেটা IRCTC 90 টাকার মিল সেটা কি পাওয়া যাবে? बोले भैया जी एक काम कीजिएगा, 10 रुपया ज़्यादा दे दीजिए तब हम दे देंगे आपको। ना क्यों 10 रुपया क्यों, MRP तो MRP होता है। नहीं नहीं आप ठीक है, 5 रुपया करके ज़्यादा दे दीजिए तब आपको दे देंगे वो बिल। তো এরকম একটা কথাবার্তা হয়েছে, দেখা যাক 95 টাকা করে। দুপুরে তো লাগবে না, দুপুরে আমার কাছে খাবার আছে, সেটাই আমরা দুপুরে খাবো, রাতে ওটাই খাবো 5 টাকা বেশি দিয়ে। গল্প করতে করতে ট্রেনের 30তম স্টপেজ এবং বিহারে এই ট্রেনের 14তম স্টপেজ মুজাফফরপুরে পৌঁছে গেলাম। ঘড়িতে এই মুহূর্তে 10টা 21। ইকোনমিক অ্যান্ড আনঅফিসিয়াল ক্যাপিটাল অফ নর্থ বিহার থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত। গাড়ি ঢোকার কথা ছিল 9টা 55-তে, গাড়ি ঢুকেছে এখানে 10টা 21-এ। আশা করি বুঝতে পারছেন কোন স্টেশনের কথা বলছি। আমি এই মুহূর্তে আছি মুজাফফরপুরে। মুজাফফরপুর কেন বিখ্যাত? মুজাফফরপুরের কথা উঠলে কিন্তু আমাদের বাঙালিদের গরমকালে একটা খুব প্রিয় ফল লিচুর কথা চলে আসে। লিচু মুজাফফরপুরে খুব ফেমাস। এছাড়াও লিচু ছাড়াও মুজাফফরপুরে আরও বেশ কিছু জিনিস ফেমাস আছে, তার মধ্যে এখানকার ইন্ডাস্ট্রিয়াল হাব, এখানকার টেক্সটাইল ইন্ডাস্ট্রি সবগুলোই কিন্তু ওয়ার্ল্ড ফেমাস। যাই হোক, গাড়ির মেনটেন্যান্স খুব ভালো, গাড়ি আসছেও খুব ভালো, কিন্তু স্টপেজ এত শর্ট ইন্টারভ্যালে যে সবকটা স্টেশন যে কারণে কভার করব না, যেগুলো মেন স্টেশন সেগুলোকে কভারই করবো, নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। দেখা যাক কখন গিয়ে কালকে কাঠগুদাম পৌঁছাই। অনেকক্ষণ চুপচাপ বসেছিলাম আর ট্রেনের দরজায় যাচ্ছি আসছি, খেতে ইচ্ছা করছিল একটু। মালটাই প্রথম খেয়েছিলাম হচ্ছে, এটা কচু ভাজা টাইপের। এটা আমি প্রথম জীবনে খেয়েছিলাম কুম্ভ মেলায় গিয়ে। যারা আমার কুম্ভ মেলার ভিডিও দেখেছেন তারা নিশ্চয়ই দেখেছেন। তারপর ঋষিকেশেও খেয়েছি, আর এটা আমি 3rd টাইম লাইফে। এটা খেতে কিন্তু হেভি লাগে। এক্স্যাক্টলি কচু ভাজা আর তার সঙ্গে আর কিছু মিশিয়ে তৈরি করে খাই। সেই খেতে সেই। ট্রেনের ভিতরে এবং বাইরের মানুষের কোলাহলকে ছাপিয়ে ট্রেনের যে নির্দিষ্ট ছন্দের আওয়াজ পাওয়া যায় তা বরাবরই আমার জন্য স্পেশাল, আর এটাই আমার ঘোরার আগ্রহকে অনেকটা বাড়িয়ে তোলে। হাওড়া থেকে পথ চলা চালু করে এই মুহূর্তে 615 কিলোমিটার পথ অতিক্রান্ত। আমরা এসে পৌঁছিয়েছি হাজিপুর জাংশন স্টেশনে। এই হাজিপুর হচ্ছে আমার শ্বশুরবাড়ির শহর পাটনার টুইন সিটি বলা হয় পাটনা হাজিপুরকে। এখান থেকে পাটনা মোটামুটি 12 কিলোমিটার মতো ডিস্টেন্স এখান থেকে পাটনার। যাই হোক, এই শহরের বুদ্ধদের কাছে খুবই জনপ্রিয় শহর। এখানে এই শহর আম্রপালির শহর বলা হয়। এই শহরের একসময় নাম ছিল উতলাক্ষ, এবং এই শহরে কিন্তু বুদ্ধদেবের খুব জনপ্রিয় শিষ্য আনন্দের অস্থিভস্য রাখা আছে। যাই হোক, এছাড়া এই শহর কিন্তু কলার জন্য বিখ্যাত। গাড়ি কিন্তু মোটামুটি 10 মিনিট ডিলে আছে এখানে, খুব ভালো আসছে গাড়ি। দুপুর 12টা বেজে গেছে। বাড়ি থেকে নিয়ে এসেছিলাম পরোটা আমরা, সেই পরোটা আর আলু ভাজা, এটাই হচ্ছে আমাদের কিন্তু দুপুরবেলাকার মেনু। টিফিন বক্স আনিনি ইচ্ছা করি, তার কারণ হচ্ছে এগুলো ডিসপোজেবল, ইউজ করব, ফেলে দেবো, ও ঝামেলা রেখে লাভ নেই। এদিকে আমরা লাঞ্চ করছি আর ওদিকে আমাদের ট্রেন হাজিপুর ছাড়লো, আর খানিকক্ষণের মধ্যেই আমরা উঠে পড়লাম গন্ধক নদীর উপর ব্রিজে। এই গন্ধক নদী কিন্তু গঙ্গারই উপনদী। হাওড়া থেকে পথ চলা চালু করে এই মুহূর্তে 620 কিলোমিটার পথ অতিক্রান্ত। আমরা এসে পৌঁছেছি সোনপুর জাংশনে। আর এই সোনপুর কিন্তু মেলার জন্য বিখ্যাত। যদি কখনো পারেন আপনারা সোনপুর মেলা থেকে ঘুরে যাবেন। আমি যদি ভবিষ্যতে কখনো পারি সোনপুর মেলায় অবশ্যই আসবো। খুব দেখার মতো মেলা হয়। এশিয়ার মধ্যে সব থেকে বড় পশু মেলা হয় হচ্ছে কিন্তু এই সোননগরে। ঘড়িতে এই মুহূর্তে 12টা 11। সোনপুর থেকে গাড়ি ছাড়ার কথা ছিল হচ্ছে 11টা 23-এ, মানে নির্ধারিত সময় থেকে 48 মিনিট বিলম্বে সোনপুর জাংশন স্টেশন থেকে যাত্রা শুরু করলো 13019 আপ বাগ এক্সপ্রেস। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে দেখা হতে চলেছে 15028 মৌর এক্সপ্রেসের সঙ্গে। মৌর এক্সপ্রেস
15028 গোরখপুর থেকে সম্বলপুরগামী। হাওড়া থেকে পথ চলা চালু করে 675 কিলোমিটার পথ অতিক্রান্ত আমরা এসে পৌঁছেছি ছাপড়াতে। আর এখানে কিন্তু গাড়ি ঢোকার কথা ছিল 1:10-এ, গাড়ি ঢুকেছে 1:18-তে, মানে গাড়ি এখানে 8 মিনিট লেট আছে। ছাপড়া কিন্তু মহাভারতের যুগ থেকে খুব গুরুত্বপূর্ণ স্থান। এখানে কিন্তু ঋষি গৌতমের আশ্রম ছিল বলে মনে করা হয়, এবং পরবর্তীকালে এখানে রামচন্দ্র অহল্যাকে কিন্তু অভিশাপ থেকে মুক্ত করেছিলেন। যাই হোক, গাড়ি মোটামুটি ভালোই যাচ্ছে, সব দিক থেকে ঠিকঠাকই আছে সার্ভিস। ট্যুরের আগেই ঝিমিয়ে পড়ছো, কি ব্যাপার? কাজ করে ট্রেনে উঠি, প্রচুর কাজের চাপ থাকে, ট্রেনেই যা একটু রেস্ট না, ট্রেন থেকে নামবো আবার কাজ শুরু হয়ে যাবে, সেই জন্য তুমি ঘুমিয়ে পড়ছো একদম। নাকি? আমার তো মনে হচ্ছে একটু আগে যেটা বলছিলে যে নামে বাগ এক্সপ্রেস চলছে মানে শামুকের চেয়েও আস্তের গতিতে, তো সেই রকম ব্যাপার স্যাপারের জন্য কি তুমি ঝিমিয়ে পড়ছো? এই গাড়িটা 15 ঘন্টায় অনায়াসেই নিয়ে যাওয়া যায়, নিয়ে যেতেই পারে রেল, কিন্তু আমাদের ভোগাচ্ছে 36 ঘন্টায়। হ্যাঁ, যাই হোক, রেলকে ধন্যবাদ দাও যে তোমার বার্থ কনফার্মেশন হয়ে গেছে। একদম একদম। ট্রেন কখনো গ্রাম, আবার কখনো শহরের বুক চিরে এগিয়ে চলল আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। হাওড়া থেকে পথ চলা চালু করে এই মুহূর্তে 786 কিলোমিটার পথ অতিক্রান্ত আমরা এসে পৌঁছেছি ডক্টর রাজেন্দ্র প্রসাদের জন্মস্থান বা ভারতের প্রথম প্রেসিডেন্টের জন্মস্থান সিওয়ান জাংশন স্টেশনে। আর এখানে কিন্তু গাড়ি ঢোকার কথা ছিল 2:43-এ, গাড়ি ঢুকেছে 3:10-এ, গাড়ি কিন্তু আধ ঘন্টা মতো ডিলে আছে এখানে। যাই হোক, কালকে তো আপনাদেরকে বলেছিলাম যে B2 এর 11-12 এই বার্তা অ্যালোকেশন হয়েছিল আপ টু জেসিডি অবধি, কিন্তু তারপর রাত্রিবেলা ওখানে যখন আমি শুয়ে থাকি তখন টিটি বাবু আমাকে তুলে বললেন আপনি B246-এ চলে যান, আপার বার্থ, ওটা আপনি C1 অবধি, এই গোরখপুর অবধি পাবেন। তারপর আজকে সকালবেলা টিটি বাবু এসে, যখন আমরা ছাপড়াতে ছিলাম তখন টিটি বাবু এসে বললেন যে আপনার বার্থ কনফার্ম হয়ে গেছে। নতুন যিনি এসেছিলেন বললেন আপনার বার্থ কনফার্ম হয়ে গেছে, আপনি সোজা B338-এ চলে যান, ওটাই আপনার বার্থ আপ টু কাঠগোদাম অবধি। মানে আমরা কিন্তু আর আরএসি আমাদের বার্থ নেই। আমরা কিন্তু প্রথম কয়েক ঘন্টা 2-2.5 আমাদের একটু অসুবিধা হয়েছিল, তারপর থেকে এই নিয়ে 3 নম্বর আমার বার্থ চেঞ্জ হলো, কিন্তু নিজেদের বার্থেই শুয়ে গেছি। কখনো সিটে বসে, আবার কখনো গেটে দাঁড়িয়ে ক্রসিংগুলো খুব ভালো করে এনজয় করতে লাগলাম। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে দেখা হতে চলেছে কাঠগুদাম থেকে হাওড়াগামী 13020 ডাউন বাগ এক্সপ্রেসের সঙ্গে। দেখতে দেখতে সূর্যাস্তের সময় হতে চলল, সন্ধ্যা নামতে লাগলো। হাওড়া থেকে পথ চলা চালু করে এই মুহূর্তে 764 কিলোমিটার পথ অতিক্রান্ত আমরা এসে পৌঁছেছি বানকাটা বলে একটা স্টেশনে। যাই হোক, এখানে ঢোকার কথা ছিল 3:25-এ, গাড়ি ঢুকেছে 3:57-তে, গাড়ি কিন্তু আধ ঘন্টার একটু বেশি ডিলে আছে এই মুহূর্তে। সময় কাটতে চাইছে না, ওই জন্য বিকাজির মানে ওয়ান অফ দ্য মোস্ট ফালতু কোম্পানির বাদাম খাচ্ছি, এর আগে চিপস খেয়েছি। এখন আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে, চা পাচ্ছি না বলে, চায়ের নেশা পুরো ছটফট করছে। ট্রেনের আইসিএফ কোচ হলেও ট্রেনের স্টাফেদের ব্যবহার খুবই প্রশংসনীয়, ক্লিনিং এবং মেনটেন্যান্স সার্ভিসও খুবই ভালো।
ভারতের দীর্ঘতম প্ল্যাটফর্ম থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত। হ্যাঁ, ঠিকই বুঝেছেন, আমি আছি এই মুহূর্তে গোরখপুরে, যে শহর গোরখনাথজির মন্দিরের জন্য বিখ্যাত। এছাড়াও এখানে আমাদের হিন্দুদের যেটা সবথেকে বড় ধর্মগ্রন্থ প্রকাশ করা হয় যে প্রেস থেকে, সেই গীতা প্রেসের কিন্তু হেডকোয়ার্টার এই গোরখপুর শহরেই অবস্থিত। এছাড়াও গোরখপুর কিন্তু তার টেরাকোটা শিল্পের জন্য কিন্তু বিখ্যাত। এখানে ঢোকার কথা ছিল 5:55-তে, গাড়ি ঢুকেছে 7:20-তে, মানে গাড়ি কিন্তু প্রায় 1 ঘন্টা 25 মিনিট লেট আছে। রাতে আমরা আইআরসিটিসির মিল নিচ্ছি, তো এই মিলের জন্য প্যান্ট্রিতে আমাদের খরচা পড়েছে 95 টাকা করে। এগ থালি প্লেন, এটা রেগুলার থালি 90 টাকা করে দাম, 5 টাকা করে বেশি দিতে বললো, ঠিক আছে 5 টাকা করে বেশি দেওয়াই যায়। চেয়ে নিয়েছে, তো কি দিয়েছে একবার খুলে দেখি। ভাত রুটি দুটো মিক্স দেওয়ার কথা, কি দিয়েছে দেখে নিই এবার। এখানে আছে ভাত, ডাল, স্যালাড, এটা আলু কুমড়োর তরকারি আর ডিমের ঝোল, আর এই দুটো করে পরোটা কাম রুটি, যেটাই বলা ওদের ভাষায় পরোটা, আমাদের ভাষায় রুটি। তো এই হচ্ছে রাতের খাবার, খেয়ে নিই। দেখতে দেখতে ট্রেনে 24 ঘন্টার পরিসমাপ্তি হলো, তবে এখনো অনেকটাই পথ চলা বাকি। মানে গাড়ি 1 ঘন্টা 13 মিনিট লেট আছে। এমনিতে মাঝে মাঝে যে গাড়ি কি হচ্ছে, দাঁড় করিয়ে দিয়ে অন্য ট্রেন পাস করাচ্ছে, যে কারণে গাড়ি কিন্তু লেট করছে। না হলে মোটামুটি গাড়ি অ্যাভারেজ স্পিড হয়তো সম্মুখ গতিতে এসছে, কিন্তু গাড়ি মোটামুটি খারাপ আসেনি। বাসটি পর আর জাগবো না, শুয়ে পড়বো। কালকে একবারে ভোরবেলা আপনাদের সঙ্গে দেখা করব রামপুর থেকে, যেখানে গাড়ির ডিরেকশন চেঞ্জ হবে। বরফির শহর বেরেলি থেকে একটা নতুন দিনে আপনাদের প্রত্যেককে স্বাগত। ট্রেন দাঁড়িয়ে আছে এই মুহূর্তে 2 নম্বর প্ল্যাটফর্মে। এখন ঘড়িতে হচ্ছে সকাল 6:58। গাড়ি ঢোকার কথা ছিল ভোর 5টায়, গাড়ি কিন্তু প্রায় 2 ঘন্টা লেট আছে। এই লেটটা হয়েছে কিন্তু লখনৌ চারবাগ ঢোকার আগে থেকে। যাই হোক, একটু চা খেতে হবে সকালবেলা, চা না খেলে হবে না, রিফ্রেশ হতে হবে। আর ঠান্ডা কিন্তু ভালোই আছে এখনও অবধি, শীত কিন্তু এখনও যায়নি। যখন আসবেন তখন কিন্তু ভালো প্রস্তুতি নিয়ে তবে কিন্তু এখানে আসবেন। চা নিয়ে চলে এসেছি, চাটা খেতে হবে, না ধরো। আর এদিকে আমি চায়ের আমেজ উপভোগ করছিলাম, আর ওদিকে আমাদের ট্রেন আমাদের নিয়ে এগিয়ে চলল বেরেলি ছেড়ে গন্তব্যের উদ্দেশ্যে। উত্তরাখণ্ড ঢুকতে না ঢুকতেই একটা হাওয়া বদলের স্বাদ অনুভব করবেন। সূর্যের দাবদাহ পরিবর্তিত হয়ে শরীরে এক তৃপ্তির আমেজ এনে দেবে। পৌঁছে গেছি মুস্তাফাবাদে। মুস্তাফাবাদ নামটা শুনে অবাক লাগছে, কোথায় এলাম? আগে এই শহরের নাম কিন্তু ছিল মুস্তাফাবাদ, এখন নাম হয়েছে কিন্তু রামপুর। রামপুরে পৌঁছে গেছি। রামপুরে গাড়ির স্টপেজ হচ্ছে প্রায় 20 মিনিট। গাড়ি এখানে 2 ঘন্টা 10 মিনিট লেটে ঢুকেছে। গাড়ি অনেকটাই লেট আছে, দেখার বিষয় যে কাঠগোদাম কখন গিয়ে পৌঁছায়। গাড়ি এতক্ষণ এইদিকে আসছিল, এবার ডিরেকশন চেঞ্জ হবে। রামপুরে ডিরেকশন চেঞ্জ হয়, আপনারা অনেকেই হয়তো জানেন। গাড়ি এবার এইদিকে মুভ করবে। বেরেলি থেকে কাঠগোদাম অবধি যাওয়ার, লালকুয়া অবধি যাওয়ার 2টো রুট আছে, একটা হচ্ছে ভায়া রামপুর আর একটা হচ্ছে ইজাজাতনগর। যে ট্রেনগুলো লখনৌ থেকে যায় সেই ট্রেনগুলো কিন্তু ভায়া ইজাজাতনগর যায়। ইজাজাতনগর ভায়া গেলে কিন্তু একটা সুবিধা পাওয়া যায়, মিটার গেজ লাইন দেখার, বাট এই রুটে সেই সুবিধা নেই। এবার নেক্সট আপনাদের সঙ্গে দেখা করবো একবারে লালকুয়া পৌঁছে। তবে তার আগে গাড়ি যে ডিরেকশন চেঞ্জ করলো সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দেবো। আমাদের আগের লাইনটা চেঞ্জ করে নতুন লাইনে আমরা কিন্তু এবার এগোচ্ছি। আর উপর থেকে দেখুন উত্তরপ্রদেশ গভর্নমেন্টের বাস চলছে। এই দুদিনের ট্রেন জার্নিতে গল্প করে বেশ ভালোই কাটলো। নানান স্টেশনের ইতিবৃত্তও জানলাম।
আর সঙ্গে উপভোগ করলাম বিভিন্ন স্বাদের সূর্যোদয় এবং সূর্যাস্ত। যত এগোচ্ছি ততই আশপাশের গাছগাছালি, আবহাওয়া, প্রকৃতি সব কিছুই যেন ধীরে ধীরে পরিবর্তিত হতে লাগলো। আর দেখতে দেখতে ঢুকে পড়লাম লালকুয়াতে। লালকুয়া পেরোনোর পরে একটা অসম্ভব উত্তেজনা কাজ করতে লাগলো। কথা বলতে বলতে পৌঁছে গেলাম পরবর্তী স্টেশন হালদুয়ানিতে। যারা নৈনিতালে যান তাদের অনেকে কিন্তু হলদুয়ানিতেও নেমে থাকেন। নৈনিতালে বাসে যারা যাবেন ভাবছেন তারা এখানে নেমে যাবেন, তাহলে কিন্তু বাসের সিট পেতে আপনাদের খুব সুবিধা হবে। হলদুয়ানি ছাড়ার পর মাত্র 10 মিনিটের পথ চলা। 10 মিনিটে 6 কিলোমিটার পথ চলে পৌঁছালাম আমাদের অন্তিম গন্তব্য কাঠগুদামে। হাওড়া থেকে 37.5 ঘন্টা জার্নি করে 11:15টার সময় এসে পৌঁছলাম কিন্তু কাঠগুদাম স্টেশনে। হাওড়া থেকে কাঠগুদাম অবধি ট্রেন জার্নির ব্লগ এখানেই শেষ করছি। আশা করি আপনাদের প্রত্যেকেরই খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে পাশে থাকবেন। এর পরবর্তীকালে আপনাদেরকে দেখাবো এই কাঠগুদাম থেকে কীভাবে পাবলিক ট্রান্সপোর্টে কতটা কম খরচে আমরা নৈনিতাল পৌঁছালাম, সেই নিয়ে থাকছে পরের ব্লগ। ততক্ষণ সঙ্গে থাকুন, সুস্থ থাকবেন আর অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে।